সহজ কেমিস্ট্রির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর একদম ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ পদার্থের কঠিন অবস্থা বা সলিড স্টেট এই চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। আজকের ক্লাসে একদম আমরা বেসিক জিনিসগুলো শিখব, একদম শুরু থেকে যে জিনিসগুলো না জানলে নয় সেই জিনিসগুলো আমরা শিখব। দেখো, তোমরা সকলেই জানো প্রধানত পদার্থের তিনটি অবস্থা হয়, তাই তো? কঠিন, তরল আর গ্যাসীয়। এছাড়া আরও দুটো অবস্থা আছে, একটা হচ্ছে প্লাজমা অবস্থা আর একটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট। বোঝা গেছে? তো নর্মালি আমরা জানি পদার্থের তিনটে অবস্থা, একটা কঠিন, একটা তরল, একটা গ্যাসীয়। দেখো, তাহলে এই কঠিন, তরল আর গ্যাসীয় এই তিনটে অবস্থা সম্পর্কে কয়েকটা জিনিস জেনে নেওয়া যাক। এখানে লিখছি কঠিন, তরল, গ্যাসীয়। দেখো, কোনো পদার্থ কখন কঠিন হয়, কোনো পদার্থ কখন তরল হয় এবং কোনো পদার্থ কখন গ্যাসীয় হয়। প্রত্যেকটা পদার্থ কিন্তু অসংখ্য একদম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত। হ্যাঁ, সেই কণাগুলোকে আমরা গঠনকারী কণা বলে থাকি, অর্থাৎ যে কণাগুলো নিয়ে পদার্থটা গঠিত হয়। কঠিনের ক্ষেত্রে কিন্তু সেই গঠনকারী কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, একদম একে অপরের সাথে সেটে সেটে অবস্থান করে। বোঝা গেছে? এদের মধ্যে গ্যাপটা কিন্তু খুব কম হয় কঠিন পদার্থের ক্ষেত্রে। যদি এইভাবে দেখায়, দেখো এই গঠনকারী কণাগুলো কিন্তু খুব কাছাকাছি সেটে সেটে অবস্থান করছে। তরলের ক্ষেত্রে কিন্তু গঠনকারী কণাগুলোর মধ্যে একটু ফাঁক থাকে। বোঝা গেছে? কঠিনের ক্ষেত্রে যেরকম ফাঁকটা খুবই কম, খুব কাছাকাছি গঠনকারী কণাগুলো অবস্থান করে, তরলের ক্ষেত্রে কিন্তু সেরকমটা হয় না। কঠিনের ক্ষেত্রে আকর্ষণ বল গঠনকারী কণাগুলোর মধ্যে আকর্ষণ বল খুব বেশি হওয়ার জন্য এরা খুব সেটে সেটে অবস্থান করে। বোঝা গেছে কিনা? আর যখন আমরা তরলে শিফট হয়ে যাব, এই আকর্ষণ বলটা কঠিনের তুলনায় তুলনামূলক কমে যাবে। এই কারণে এই কণাগুলো কিন্তু অনেকটা গ্যাপে গ্যাপে অবস্থান করবে। সাপোজ ধরো কণাগুলো এইভাবে অবস্থান করছে। এবার গ্যাসের ক্ষেত্রে কি হবে? তরল থেকে যখন আমরা গ্যাসে যাব তখন কিন্তু এই গঠনকারী কণাগুলোর মধ্যে আকর্ষণ বল আরও কমে যাবে। বোঝা গেছে? আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে? অর্থাৎ কণাগুলো কিন্তু পরস্পর থেকে অনেকটা দূরে সরে যাবে এবং অনেকটা বিচ্ছিন্নভাবে অবস্থান করবে। বোঝা গেছে? তাহলে দেখো, কঠিনের ক্ষেত্রে দেখছি গঠনকারী কণাগুলোর মধ্যে আকর্ষণ বল এত বেশি যে গঠনকারী কণাগুলো খুব কাছাকাছি থেকে একদম সেটে সেটে অবস্থান করছে। তরলের ক্ষেত্রে সেই আকর্ষণ বলটা একটু কমে গেছে, অর্থাৎ গঠনকারী কণাগুলো অনেকটা ফাঁক ফাঁক ভাবে অবস্থান করছে। গ্যাসের ক্ষেত্রে কিন্তু সেই আকর্ষণ বল আরও অনেক কমে গেছে, আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে গঠনকারী কণাগুলোর মধ্যে। সেই কারণে এখানে গঠনকারী কণাগুলো একে অপরের থেকে অনেকটাই দূরে দূরে অবস্থান করছে। বোঝা গেছে? ঠিক এই কারণটার জন্যই কিন্তু কঠিনের একটা নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। কেন কঠিনের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে? যেহেতু কঠিনের এই গঠনকারী কণাগুলো, তাদের মধ্যে আকর্ষণ বল অনেক বেশি, তারা খুব সাঁটাসাঁটিভাবে অবস্থান করছে, সেই কারণে কিন্তু কঠিনের একটা নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। তাহলে আমরা কি বুঝলাম? কঠিন পদার্থের কিন্তু নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। ঠিক আছে? এবার যখন আমরা তরলে যাচ্ছি, গঠনকারী কণাগুলোর মধ্যে কিন্তু আকর্ষণ বল কমে গেছে, অর্থাৎ গঠনকারী কণাগুলো এখন ফাঁকা ফাঁকাভাবে অবস্থান করছে। এই কারণটার জন্যই কিন্তু তরলের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট কিন্তু কোনো আকার নেই। কঠিনের যেরকম নির্দিষ্ট একটা আকার আছে, তরলের কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। তরলকে আমরা যে পাত্রে রাখি সেটা সেই পাত্রের আকার ধারণ করে, তাই তো? তাহলে তরলের ক্ষেত্রে কি দেখলাম আমরা? নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার নেই। নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার নেই। এবার যখন আমরা গ্যাসে চলে যাচ্ছি, দেখো গ্যাসের ক্ষেত্রে কিন্তু গঠনকারী কণাগুলোর মধ্যে গ্যাপ আরো অনেক বেড়ে গেছে। এদের মধ্যে আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে। এই কারণের জন্য তরলের আমরা দেখলাম নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার নেই। গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট আকার বা নির্দিষ্ট আয়তন কোনোটাই নেই। গ্যাসের ক্ষেত্রে তো জানি নির্দিষ্ট আকার তো থাকবেই না, আর নির্দিষ্ট কোনো আয়তনও নেই। ঠিক আছে? গ্যাসকে আমরা যে আয়তনের পাত্রেই রাখি না কেন, সেই আয়তনটার মানে সেই পাত্রের আয়তনটা সমগ্র আয়তন জুড়ে গ্যাসটা অবস্থান করে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে গ্যাসের ক্ষেত্রে আমরা কি বুঝলাম? এদের কিন্তু নির্দিষ্ট আকার
বা আয়তন কোনোটাই নেই, আকার বা আয়তন কোনোটিই নেই, কোনোটিই নেই। ব্যাস দেখো, এবার নেক্সট আমরা বলতে পারি তাহলে আকর্ষণ বল। আমি প্রথমেই যেটা বলছি, দেখো গঠনকারী কণাগুলো সব থেকে কাছাকাছি অবস্থান করছে কঠিনের ক্ষেত্রে, আর সব থেকে দূরে দূরে অবস্থান করছে গ্যাসের ক্ষেত্রে। তাহলে কঠিনের ক্ষেত্রে আকর্ষণ বল গঠনকারী কণাগুলোর মধ্যে সব থেকে বেশি, সেই কারণে তো এত কাছাকাছি অবস্থান করতে পারছে। তাহলে আমরা যদি আকর্ষণ বলের ক্রমানুসারে যদি সাজাই, আকর্ষণ বল সব থেকে বেশি কার হবে? কঠিনের, তারপরে তরল, আর সব থেকে কম হচ্ছে গ্যাসের। বোঝা গেছে? তারপরে নেক্সট, এবার যদি আমরা ঘনত্বের মধ্যে কম্পারিজন করি, দেখো গঠনকারী কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করার জন্য কঠিনের ক্ষেত্রে ঘনত্বটা কিন্তু সব থেকে বেশি হবে, অপরপক্ষে গ্যাসের ক্ষেত্রে ঘনত্বটা সব থেকে কম। বোঝা গেছে? তাহলে ঘনত্বের যদি কম্পারিজন করি, সব থেকে বেশি কার? কঠিনের, তারপরে তরল, তারপরে সব থেকে কম কিন্তু গ্যাসের ক্ষেত্রে। বোঝা গেছে ব্যাপারটা? ব্যাস, এই একদম বেসিক জিনিসটা গেল কঠিন, তরল এবং গ্যাসীয়। এবার দেখো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পদার্থের কঠিন অবস্থা, অর্থাৎ শুধুমাত্র এই কঠিন অবস্থাটা নিয়ে আমরা পড়ব, তরল এবং গ্যাসীয় অবস্থা নিয়ে পড়ব না। বোঝা গেছে? এবার আমরা সরাসরি তাহলে এই কঠিন অবস্থার দিকে চলে যাই। কঠিন পদার্থকে আবার দু রকম ভাগে ভাগ করা হয়। দেখো কঠিন, এই কঠিনকে কিন্তু আবার দু রকম ভাগে ভাগ করা হয়, খুবই সহজ। এক প্রকার হচ্ছে কেলাসাকার কঠিন, কেলাসাকার কঠিন, আর আরেক প্রকার হচ্ছে অনিয়তাকার কঠিন, অনিয়তাকার কঠিন। দেখো এক্সাম্পল দিয়ে জিনিসটা ব্যাখ্যা করছি। কেলাসাকার কঠিনের এক্সাম্পল হচ্ছে যেরকম সোডিয়াম ক্লোরাইড NaCl, ঠিক আছে, খাদ্য লবণ যেটা নুন, তারপরে হীরক বা হীরা। আর অপরপক্ষে অনিয়তাকার কঠিনের এক্সাম্পল হচ্ছে মোম, তারপরে রাবার, এগুলো। দেখো বেসিক জিনিসটা বলে দিই এই দুটোর মধ্যে ডিফারেন্স, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কেলাসাকার কঠিন আমরা কখন বলবো? যে সমস্ত কঠিনের কেলাস পাওয়া যাবে। বোঝা গেছে? যেরকম আমরা যে খাদ্য লবণ বা নুন যদি নিই, নুনটাকে যদি শক্তিশালী আতশ কাচের নিচে অথবা অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি, আমরা নুনের কিন্তু প্রত্যেকটা মানে নুনের ছোট ছোট কিন্তু আলাদা আলাদা কেলাস দেখতে পাবো। বোঝা গেছে? অন্যদিকে মোমের ক্ষেত্রে কিন্তু সেরকম আমরা দেখতে পাবো না। বোঝা গেছে ব্যাপারটা? এবার দেখো মোম আর নুনের মধ্যে যদি আমরা কম্পারিজন করি, বা মোম আর হীরার মধ্যে যদি কম্পেয়ার করি, হীরাটা কিন্তু অনেকটা কঠিন, অনেক কঠিন পদার্থ। বোঝা গেছে ব্যাপারটা? মোমের থেকে, যদিও হীরা এবং মোম দুটোই কঠিন, কিন্তু কাঠিন্যটা হীরার কিন্তু অনেক বেশি। অথবা যদি সোডিয়াম ক্লোরাইড বা নুনের যে কেলাস যদি নিই, তার কিন্তু কাঠিন্যটা এই যে মোম, রাবার এদের থেকে অনেক বেশি, অথচ দুজনই কঠিন পদার্থ। তাহলে এই এই দুটো ভিন্ন ধরনের কঠিন পদার্থ নিশ্চয়ই, তার জন্য এদের মধ্যে ডিফারেন্স। বোঝা গেছে তো? তাহলে দেখো এবার আমরা কিছু ডিফারেন্স দেখে নিই। কেলাসাকার কঠিন পদার্থ আমরা কখন বলবো? যখন কঠিন পদার্থের যে গঠনকারী কণা অথবা কঠিন পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে। বোঝা গেছে কি না? মোমের কিন্তু, মোম, রাবার এদের কিন্তু নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকার নেই, এই কারণেই বলা হয়েছে অনিয়তাকার। বোঝা গেছে? মানে নির্দিষ্ট কোনো আকার নেই, জ্যামিতিক আকার নেই। কিন্তু কেলাসাকার কঠিন পদার্থগুলোর নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে। বোঝা গেছে? তাহলে এদের ক্ষেত্রে কি বুঝলাম? নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে, আর এদের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই, নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই। তারপর নেক্সট পয়েন্ট, এই যে কেলাসাকার কঠিন পদার্থগুলো যে গঠনকারী কণাগুলো দিয়ে তৈরি, সেই গঠনকারী কণাগুলো কিন্তু সুনির্দিষ্টভাবে সজ্জিত থাকবে, নির্দিষ্ট একটা অ্যারেঞ্জমেন্টে সজ্জিত থাকবে। বোঝা গেছে কি না? কিন্তু অনিয়তাকার কঠিনের ক্ষেত্রে কিন্তু যে গঠনকারী কণাগুলোর তার অ্যারেঞ্জমেন্টটা
সুনির্দিষ্ট নয়, মানে নির্দিষ্ট কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে না যে এরকম ভাবেই হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু কেলাসাকার কঠিনের ক্ষেত্রে পরপর পরপর যুক্ত হয়ে অর্থাৎ গঠনকারী কণাগুলো যে মানে নির্দিষ্ট একটা বিন্যাস থাকবে, ঠিক আছে, সেই নির্দিষ্ট বিন্যাসটা অবশ্যই ফলো করে থাকবে, কিন্তু অনিয়তাকার কঠিনের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তাহলে কেলাসাকার কঠিনের ক্ষেত্রে কি দেখলাম, গঠনকারী কণাগুলো কণাগুলি সুনির্দিষ্টভাবে সজ্জিত থাকে, সজ্জিত থাকে আর এই ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না। আমি ডট 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 লিখে দিচ্ছি, শেষেরটা হবে থাকে না। বোঝা গেছে? 3 নাম্বার পয়েন্ট দেখো, এই যে গঠনকারী কণাগুলি সুনির্দিষ্টভাবে সজ্জিত থাকছে অর্থাৎ নির্দিষ্ট একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকছে, এইভাবে পরপর 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 সজ্জিত থেকে কিন্তু এটা একটা লং রেঞ্জ অর্ডার গঠন করবে, অর্থাৎ এই বিন্যাসের শৃঙ্খলটা পরপর পরপর চলতেই থাকবে। বোঝা গেছে কি না? তাহলে এই যে এটা কি, যেটা ব্যাপারটা আমরা লিখলাম আগের পয়েন্টে, যে গঠনকারী কণাগুলো সুনির্দিষ্টভাবে সজ্জিত থাকবে, তারপরে কি লিখবো, এই যে বিন্যাসের এই সজ্জাটা কিন্তু বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকবে। বোঝা গেছে কি না? অর্থাৎ যে রেগুলার অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে পরপর সজ্জিত আছে, এটা পরপর পরপর চলতেই থাকবে, বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে নেক্সট পয়েন্ট হচ্ছে বিন্যাসের এই শৃঙ্খল বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকবে, কিন্তু অনিয়তাকার কঠিনের ক্ষেত্রে কিন্তু এই বিন্যাসের শৃঙ্খল বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকবে না। তাহলে ডট ডট লিখে দিচ্ছি, বাকিটা থাকবে না। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে 3টে ডিফারেন্স আমরা বুঝতে পেরে গেলাম। তারপরে দেখো, এদিকে আছে কেলাসাকার কঠিন, এদিকে আছে অনিয়তাকার কঠিন। ওদিকে 3টে ডিফারেন্স আমরা পেয়ে গেছি। তারপরে দেখো 4 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই পয়েন্টটা দেখো, কি আমরা যদি নুন, হীরক এই সমস্ত পদার্থের কথা বলি, অর্থাৎ কেলাসাকার কঠিনের কথা বলি, তাদের কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। গলনাঙ্ক মানে যে নির্দিষ্ট উষ্ণতায় পদার্থটা গলে। বোঝা গেছে? সেই উষ্ণতাটা কিন্তু কেলাসাকার কঠিনের ক্ষেত্রে নির্দিষ্ট, কিন্তু অনিয়তাকার কঠিন অর্থাৎ মোম, রাবার এই সমস্ত পদার্থের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো গলনাঙ্ক থাকে না, অর্থাৎ নির্দিষ্ট ফিক্সড কোনো টেম্পারেচার থাকে না যে এই টেম্পারেচারে এই পদার্থটা গলবে, এরকম ব্যাপারটা থাকে না। বোঝা গেছে? তাহলে কেলাসাকার কঠিনের ক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক নির্দিষ্ট থাকে। বোঝা গেছে কি না? গলনাঙ্ক নির্দিষ্ট থাকে, কিন্তু অনিয়তাকার কঠিনের কিন্তু গলনাঙ্ক নির্দিষ্ট থাকে না, বোঝা গেছে? তারপরে নেক্সট পয়েন্ট দেখো, গলনাঙ্কের পাশাপাশি কেলাসাকার কঠিন পদার্থের কিন্তু গলনের নির্দিষ্ট লিনতাপও থাকে। গলনের লিনতাপ মানে হচ্ছে যে তাপটা গ্রহণ করলে পদার্থের শুধু অবস্থার পরিবর্তন হয়, উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। বোঝা গেছে কি না? কোনো একটা পদার্থ যখন তার গলনাঙ্কে গলতে শুরু করে, ধরো যে গলনাঙ্কে পৌঁছালো, মানে যে টেম্পারেচারে সেটা গলতে শুরু করছে, এবার পদার্থটা সম্পূর্ণরূপে না গলা পর্যন্ত কিন্তু উষ্ণতাটা ফিক্সড থাকে। বোঝা গেছে ব্যাপারটা? উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন হয় না। তখন পরিবর্তনটা কিসের হয়? শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়। অর্থাৎ কোনো কঠিন পদার্থ ধরো গলছে, একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছানোর পরে গলতে শুরু করলো, এবার যতক্ষণ না পদার্থটা সম্পূর্ণ গলবে ততক্ষণ কিন্তু তার উষ্ণতাটা স্থির থাকবে। তাহলে কিভাবে পদার্থটা গলছে? সেটা শুধুমাত্র তাপ গ্রহণ করছে, লিন তাপ। সেই লিন তাপটার মাধ্যমে সেটা উষ্ণতাটার কোনো এফেক্ট করছে না, উষ্ণতা স্থির থাকছে, শুধুমাত্র অবস্থাটার পরিবর্তন ঘটছে। অর্থাৎ কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে ওই লিন তাপ গ্রহণের মাধ্যমে। বোঝা গেছে কি না? এই লিন তাপটাকে বলা হয় গলনের লিন তাপ।
তাহলে কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু গলনের নির্দিষ্ট লিন তাপ থাকে, বোঝা গেছে। আর অনিয়তাকার কঠিনের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না। তাহলে কি বুঝলাম? গলনের লিন তাপ নির্দিষ্ট, এদের গলনের লিন তাপ নির্দিষ্ট, আর এদের ক্ষেত্রে কিন্তু অনিয়তাকার কঠিনের ক্ষেত্রে কিন্তু গলনের লিন তাপ নির্দিষ্ট নয়, গলনের লিন তাপ নির্দিষ্ট নয়, বোঝা গেছে। তারপরে নেক্সট দেখো, আমরা নর্মালি মোম বা রাবার এর সাথে যদি হীরক অথবা সোডিয়াম ক্লোরাইড বা নুন এর তুলনা করি, হীরক তারপরে সোডিয়াম ক্লোরাইডের কেলাসগুলো কিন্তু মোম বা রাবারের থেকে অনেক অনেক বেশি কঠিন, তাই তো। তাহলে কেলাসাকার কঠিন পদার্থগুলোর কাঠিন্য কিন্তু অনিয়তাকার কঠিন পদার্থের থেকে অনেক বেশি হয়, এরা অনেক বেশি দৃঢ় হয়, বোঝা গেছে কি না? তাহলে কি লিখবো? কাঠিন্য এবং দৃঢ়তা তুলনামূলক বেশি, কাদের থেকে? অনিয়তাকার কঠিন পদার্থ থেকে তুলনামূলক বেশি। আর এদের ক্ষেত্রে কিন্তু কাঠিন্য এবং দৃঢ়তা তুলনামূলক কম, কাঠিন্য এবং দৃঢ়তা তুলনামূলক কম, তুলনামূলক কম। তারপরে নেক্সট পয়েন্টটা দেখো, নেক্সট পয়েন্টটাও অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে কেলাসাকার কঠিন পদার্থগুলো এরা অসমসারক হয়, অসমসারক, এই ব্যাপারটা কি বুঝিয়ে দিচ্ছি। আর অপর পক্ষে অনিয়তাকার কঠিনগুলো কিন্তু সমসারক হয়, সমসারক হয়। আর এই অসমসারক আর সমসারক ব্যাপারটা কি দেখো, অসমসারক মানে ধরো যে কোনো ভৌত ধর্ম আমরা পরিমাপ করছি, সাপোজ বৈদ্যুতিক রোধ অথবা তাপীয় পরিবাহিতা, এগুলো পরিমাপ করছি আমরা, ঠিক আছে। কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে এই ভৌত ধর্মগুলো যখন পরিমাপ করব, সেই পরিমাপের মানটা কিন্তু অভিমুখের উপরে নির্ভরশীল হবে, অর্থাৎ কোন অভিমুখে আমরা সেটাকে পরিমাপ করছি তার উপরে নির্ভরশীল হবে, অভিমুখ অনুযায়ী কিন্তু সেটা পাল্টাবে, বোঝা গেছে। তখন এই ধরনের পদার্থকে বলি আমরা অসমসারক, বোঝা গেছে। আর এই ভৌত ধর্মগুলোর মান যদি অভিমুখের উপরে কোনো রূপে নির্ভর না করে, অর্থাৎ অভিমুখ যদি আমরা পাল্টে দিই, পরিমাপ করার অভিমুখটা পাল্টে দিই, তার সত্ত্বেও যদি মানটা না পাল্টায়, তখন সেটাকে বলি আমরা সমসারক, যেটা অনিয়তাকার কঠিন পদার্থের ক্ষেত্রে হয়, বোঝা গেছে ব্যাপারটা। অর্থাৎ কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে বৈদ্যুতিক রোধ, তাপীয় পরিবাহিতা, এই ভৌত ধর্মগুলোর মান আমরা কোন অভিমুখে পরিমাপ করছি সেই অভিমুখটার উপরে নির্ভর করছে, অভিমুখটা পাল্টে দিলে কিন্তু মানটাও পাল্টে যাবে, ঠিক আছে। এই ধরনের পদার্থকে তখন আমরা বলি অসমসারক, যেটা কেলাসাকার কঠিন হয়। অপরপক্ষে সেটা যদি অভিমুখের উপরে নির্ভরশীল না হয়, আমরা যেই অভিমুখেই পরিমাপ করি না কেন, এই ভৌত ধর্মগুলোর মান যদি একই পাই, তখন সেটাকে বলি আমরা সমসারক, যেটা অনিয়তাকার কঠিন পদার্থের ক্ষেত্রে হয়, বোঝা গেছে। তাহলে কেলাসাকার কঠিন এবং অনিয়তাকার কঠিন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো, এই কেলাসাকার কঠিন এবং অনিয়তাকার কঠিনের ডিফারেন্সটা ভালো করে মনে রাখবে, এই ডিফারেন্স দিয়ে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে নেক্সট এবার আমরা কেলাসাকার কঠিনের কিছু ভাগ করব। দেখো, কেলাসাকার কঠিনকে আবার ফার্দার আমরা ডিভাইড করব। কেলাসাকার কঠিন, কেলাসাকার কঠিনকে কিন্তু আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। দেখো, 1 নম্বর হচ্ছে আণবিক কেলাসাকার কঠিন, আণবিক কেলাসাকার কঠিন, আণবিক কেলাসাকার কঠিন। তারপরে 2 নম্বর হচ্ছে আয়নীয় কেলাসাকার কঠিন, আয়নীয় কেলাসাকার কঠিন, আয়নীয় কেলাসাকার কঠিন। তারপরে 3 নাম্বার হচ্ছে সমযোজী কেলাসাকার কঠিন, সমযোজী কেলাসাকার কঠিন, কেলাসাকার কঠিন। 4 নাম্বার হচ্ছে ধাতব কেলাসাকার কঠিন, ধাতব কেলাসাকার কঠিন। দেখো, এই প্রত্যেকটাকে কিন্তু আমরা অল্প অল্প করে সংক্ষেপে পড়ব, ঠিক আছে। দেখো,
আণবিক কেলাসাকার কঠিন কাদেরকে বলবো? অবশ্যই আমরা কেলাসাকার কঠিনের ভাগ করছি, তার মানে এরা প্রত্যেকেই কিন্তু কেলাসাকার কঠিন, অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে, তারপরে অন্যান্য যে কেলাসাকার কঠিনের বৈশিষ্ট্যগুলো বললাম সেগুলো প্রত্যেকেরই আছে। বোঝা গেছে? তাহলে প্রথমে চলে আসি আণবিক কেলাসাকার কঠিনে। দেখো নামটা থেকেই বোঝা যাচ্ছে আণবিক কথাটার মাধ্যমে কোনো অণুর কথা বলছে, তাই তো? তাহলে যে কেলাসাকার কঠিন পদার্থের যে গঠনকারী কণা, অর্থাৎ যে কণাগুলো দিয়ে কেলাসাকার কঠিন পদার্থটা তৈরি হয়েছে, সেই কণাগুলো যদি অণু হয়, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সমন্বয়ে যদি টোটাল কেলাসাকার কঠিনটা গঠিত হয়, তখন সেটাকে বলবো আমরা আণবিক কেলাসাকার কঠিন। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আণবিক কেলাসাকার কঠিনের ক্ষেত্রে কি দেখলাম আমরা? গঠনকারী কণা হচ্ছে গঠনকারী কণা হলো অণু। বোঝা গেছে ব্যাপারটা? ব্যাস, এটা সম্পর্কে ফার্দার আমরা আরেকটু ডিটেলসে পড়বো, সেটা একটু পরে আসছি। দেখো তারপরে নেক্সট হচ্ছে আয়নীয় কেলাসাকার কঠিন। এটাতেও নাম থেকে তোমরা বুঝতে পারছো আয়নীয় মানে আয়ন কথাটা আসছে, তাই তো? তাই এক্ষেত্রে গঠনকারী কণাগুলো হবে আয়ন। এবার গঠনকারী কণাগুলো আয়ন হবে বলতে, দেখো আয়নীয় যে যৌগগুলো দেখি, সাপোজ আমরা সোডিয়াম ক্লোরাইডের কথা বলছি, নুন NaCl। NaCl এর ক্ষেত্রে দেখবে সোডিয়াম Na+ আর Cl- এই ক্যাটায়ন আর এই অ্যানায়নটা দিয়ে কিন্তু NaCl তৈরি হয়েছে, অর্থাৎ বিপরীত আধান বিশিষ্ট আয়ন আছে। বোঝা গেছে? এই বিপরীত আধান বিশিষ্ট আয়ন দিয়ে এই আয়নীয় যৌগটা তৈরি হয়েছে। তাহলে আয়নীয় কেলাসাকার কঠিন কাদেরকে বলবো আমরা? যে সমস্ত কেলাসাকার কঠিনে যে গঠনকারী কণাগুলো তারা যদি এই বিপরীত আধান বিশিষ্ট আয়ন হয়, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন হয়, তারা পরপর যুক্ত হয়ে যদি কেলাসাকার কঠিনটা গঠন করে, সেটাকে বলবো আমরা আয়নীয় কেলাসাকার কঠিন। তাহলে কি বুঝলাম? এক্ষেত্রে গঠনকারী কণা হলো বিপরীত আধানযুক্ত আয়ন। বিপরীত আধানযুক্ত আয়ন। তারপরে দেখো সমযোজী কেলাসাকার কঠিন। ঠিক আছে? সমযোজী কেলাসাকার কঠিন, এখানেও নাম থেকে বুঝতে পারছি সমযোজী মানে সমযোজী অণু ব্যাপারটা আছে। ঠিক আছে? সমযোজী অণু কি কি দিয়ে তৈরি হয়? ধাতু না অধাতু? প্রথমে সেটা জানতে হবে। নর্মালি আমরা জানি যারা আয়নীয় যৌগ, যেরকম সোডিয়াম ক্লোরাইড, এ তো আয়নীয় যৌগ। আয়নীয় যৌগগুলোতে সাধারণত কিন্তু মিনিমাম একটা ধাতু থাকেই। ঠিক আছে? বাদ বাকিটা অধাতু থাকে। যেরকম এখানে দেখো সোডিয়ামটা ধাতু, ক্লোরিনটা হচ্ছে অধাতু। কিন্তু সমযোজী যৌগগুলো সাধারণত অধাতু দিয়ে তৈরি হয়। যেমন সাপোজ এক্সাম্পল বলছে অক্সিজেন O2, তারপরে H2, এরা কিন্তু প্রত্যেকে সমযোজী। বোঝা গেছে কি না? অক্সিজেন, হাইড্রোজেন এরা সবাই কিন্তু অধাতু। ঠিক আছে? সমযোজী যৌগগুলো সাধারণত অধাতু দিয়ে তৈরি হয়। সেই কারণে এই সমযোজী কেলাসাকার কঠিনের তাহলে কি বলবো? গঠনকারী কণাগুলো হলো অধাতব পরমাণু, অর্থাৎ অধাতব পরমাণু বা অধাতুর যে পরমাণুগুলো সেটা পরপর পরপর যুক্ত হয়ে সমযোজী কেলাসাকার কঠিন গঠন করে। এটার ক্ষেত্রে গঠনকারী কণাগুলি হলো অধাতব পরমাণু। এবার এই সমযোজী কেলাসাকার কঠিনের কিন্তু বিশেষ একটা বৈশিষ্ট্য আছে। ঠিক আছে? কেমন বৈশিষ্ট্য দেখবে। এবার আমাদের এই সমযোজী যৌগ সম্পর্কে কয়েকটা জিনিস জানতে হবে। দেখো ম্যাক্সিমাম যে সমযোজী যৌগগুলো আছে, সাপোজ এই যে অক্সিজেন, হাইড্রোজেন, এরাও তো সমযোজী, কিন্তু এরা কি কঠিন? না। অক্সিজেন, হাইড্রোজেন এরা তো গ্যাস। ম্যাক্সিমাম সমযোজী যৌগগুলো সাধারণত গ্যাসীয়ই হয়। ঠিক আছে? কিছু তরল এবং কিছু কঠিনও আছে, হ্যাঁ? ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম সাধারণত গ্যাসীয় হয়। গ্যাসীয় ছাড়াও তরল এবং কিছু কঠিনও আছে। কঠিন হলেও এরা সাধারণত কোমল কঠিন হয়, অর্থাৎ খুব বেশি যে অনেক শক্ত কঠিন এরকম হয় না। আর আয়নীয় যে যৌগগুলো সেগুলো সাধারণত কঠিনই হয়, কেলাসাকার কঠিন হয়। কিন্তু সমযোজী যৌগগুলো সাধারণত গ্যাসীয় হয়, অথবা তরল, অথবা কিছু কোমল কঠিনও হতে পারে। তাহলে এখানে আমি সমযোজী কেলাসাকার কঠিন কেন লিখেছি? এরকম পদার্থ যারা সমযোজী কিন্তু কেলাসাকার কঠিন, এরকম পদার্থের সংখ্যা খুব কমই আছে, এরা ব্যতিক্রম। বোঝা গেছে? সমযোজী যৌগগুলো সাধারণত গ্যাসীয়, তরল অথবা কোমল কঠিন হয়। খুব শক্ত কেলাসাকার কঠিন সমযোজী পদার্থ কিন্তু খুব কমই আছে, যেরকম হীরক। বোঝা গেছে? হীরা কিন্তু কার্বন পরমাণু দিয়ে গঠিত। কার্বন পরমাণুগুলো
প্রত্যেক হীরার যদি গঠনটা আমরা দেখি, একটা মানে সংক্ষেপে ধারণা দেওয়ার আমি চেষ্টা করছি। হীরার ক্ষেত্রে কার্বন পরমাণু sp3 সংকরায়িত। sp3 সংকরায়িত মানে কার্বনের সেই কার্বনে 4টাই হাত থাকবে, 4টা সিঙ্গেল বন্ড হবে, তাই তো? এবং আমরা কি জানি sp3 সংকরায়িত কার্বন পরমাণু চতুস্তলকীয় গঠন থাকে। এইভাবে যে 4টা হাত আছে, প্রত্যেকটা হাতের সাথে কিন্তু আবার কার্বন যুক্ত থাকে, বোঝা গেছে? এই প্রত্যেকটা কার্বন কিন্তু আবার 4টা কার্বনের সাথে যুক্ত থাকে, প্রত্যেকটা কার্বন আবার 4টা কার্বনের সাথে। এইভাবে সেই এরা যে প্রত্যেকটা কার্বনের সাথে যুক্ত হলো, তারা আবার 4টা কার্বনের সাথে, এইভাবে পরপর পরপর কিন্তু যেতে 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 টোটাল একটা নেটওয়ার্কের মতো স্ট্রাকচার গঠন করে, ত্রিমাত্রিক অঞ্চলে বিন্যস্ত হয়ে একটা জালের মতো স্ট্রাকচার গঠন করে। এই কারণেই কিন্তু হীরক অত্যন্ত কঠিন এবং এর গলনাঙ্কটা উচ্চমানের। তাহলে হীরক অত্যন্ত কঠিন কেন? কারণ হীরকের ক্ষেত্রে এই যে প্রত্যেকটা কার্বন পরমাণু অপর 4টা কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে 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 একটা বিরাট বড় নেটওয়ার্কের মতো স্ট্রাকচার গঠন করছে, বোঝা গেছে কিনা? এই কারণেই হীরক অত্যন্ত কঠিন এবং এর গলনাঙ্কটা উচ্চমানের। হীরক কিন্তু সমযোজী সমযোজী কেলাসাকার কঠিন, অর্থাৎ যেটা বললাম যে সমযোজী যৌগগুলো সাধারণত কেলাসাকার কঠিন হয় না, খুব কম যৌগ এরকম আছে, ঠিক আছে? তাদের মধ্যে হীরক একটি। এই হীরক অত্যন্ত যে কেলাসাকার কঠিন, তার কেলাসাকার কঠিন হওয়ার পেছনে রহস্যটাই এটা যে প্রত্যেকটা কার্বন পরমাণু অপর 4টা কার্বন পরমাণুর সাথে ত্রিমাত্রিক অঞ্চলে এরকম যুক্ত হয়ে 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 বিরাট একটা নেটওয়ার্কের মতো স্ট্রাকচার গঠন করছে, বোঝা গেছে কিনা? দেখো এই গেল আমাদের সমযোজী কেলাসাকার কঠিন, যেখানে গঠনকারী কণাগুলো হলো অধাতব পরমাণু। যেরকম হীরকের ক্ষেত্রে দেখলাম গঠনকারী কণা কার্বন পরমাণু দ্বারা গঠিত, কার্বন তো অধাতু, অর্থাৎ অধাতব পরমাণু দ্বারা গঠিত। তারপরে চলে আসছি ধাতব কেলাসাকার কঠিন। এখানেও নাম থেকেই বোঝা যাচ্ছে ধাতব মানে ধাতু রিলেটেড কোনো ব্যাপার আছে, তাই তো? তাহলে যে সমস্ত কেলাসাকার কঠিনগুলো অ্যাকচুয়ালি ধাতু, যেরকম যারা ধাতু, ধরো যে সিলভার, তারপরে লোহা, তামা, এখানে তাহলে কি বুঝলাম? গঠনকারী কণা হলো ধাতব পরমাণু, কণা হলো ধাতব পরমাণু, বোঝা গেছে? তাদেরকে আমরা বলি ধাতব কেলাসাকার কঠিন, যেরকম লোহা, তামা, এরা। তাহলে বোঝা গেল এই 4টা বিভাগ। এবার এই আণবিক কেলাসাকার কঠিনের আবার 3টে বিভাগ আছে, সেই 3টা আমরা পড়ব। দেখো আণবিক কেলাসাকার কঠিন, এটার আবার 3টা ভাগ আছে। প্রথমটা হচ্ছে অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন, অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন। অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন। দেখো ধ্রুবীয় আর অধ্রুবীয় এই ব্যাপারটা তোমরা ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাতে পড়েছিলে, হয়তো ভুলে গেছো, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো কখন আমরা একটা অণুকে ধ্রুবীয় বলবো, কখন একটা অণুকে আমরা অধ্রুবীয় বলবো। যদি আমরা হাইড্রোজেন নিই H2 এর গঠনটা কিরকম? এরকম, হাইড্রোজেন, একটা এক বন্ধন, একটা হাইড্রোজেন, তাই তো? এবার দেখো এই একটা বন্ধন কিন্তু দুটো ইলেকট্রন নিয়ে তৈরি হয়, একটা সমযোজী বন্ধন দুটো ইলেকট্রন নিয়ে তৈরি হয়, তাই তো? এবার আমরা হাইড্রোজেনের যদি দেখি, দুজনই হাইড্রোজেন আছে, এরও তড়িৎ ঋণাত্মকতা যা, এরও তড়িৎ ঋণাত্মকতা তাই, তাই তো? ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা মানে কি? এই যে বন্ধনের ইলেকট্রন জোরকে এ কতটা টানছে সেটার ক্ষমতাটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। দেখো দুজনই যেহেতু হাইড্রোজেন আছে, তাই বন্ধন ইলেকট্রন জোরকে এই হাইড্রোজেনটা যতটা টানবে এও তো ততটাই টানবে, বোঝা গেছে? তাহলে মাঝখানের বন্ধনের ইলেকট্রন জোড়টার কিন্তু কোনো একদিকে মুভমেন্ট হবে না, মাঝখানেই থাকবে, কারণ দুজন সমান বল প্রয়োগ করেই টানছে, ঠিক আছে? সেই কারণে কিন্তু এই দুটো হাইড্রোজেনের মধ্যে কোনোটাই কিন্তু পার্শিয়ালি পজিটিভ বা পার্শিয়ালি নেগেটিভ চার্জ ডেভেলপ করতে পারবে না, বোঝা গেছে কিনা? সেই কারণে এটাকে বলবো আমরা অধ্রুবীয়, অর্থাৎ এর ডাইপোল মোমেন্ট জিরো। ডাইপোল মোমেন্টকে মিউ এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে জিরো, ঠিক আছে? একে বলবো আমরা অধ্রুবীয়। অপর পক্ষে যদি আমরা সাপোজ এটা নিলাম HCl, দেখো HCl যদি নিই
এখানে কিন্তু দুটো একই ধরনের পরমাণু আর নেই, দুটো আলাদা আছে, একজন হাইড্রোজেন একটা ক্লোরিন, একজন ক্লোরিন। এর ক্ষেত্রে কিন্তু দেখবো যে ক্লোরিনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে বেশি, এই যে সমযোজী এক বন্ধনটা, যে দুটো বন্ধন ইলেকট্রন জোড় দিয়ে তৈরি হয়েছে, সেই বন্ধন ইলেকট্রন জোড় দুটো কিন্তু অনেকটাই ক্লোরিনের দিকে শিফট হয়ে যাবে, কারণ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ক্লোরিন কিন্তু বেশি পরিমাণে ওর দিকে ওটা টেনে নিবে। তাহলে দেখো ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত, সে আংশিকভাবে ক্লোরিনের দিকে সরে গেছে, সেই কারণে এই ক্লোরিনটা এখন কিন্তু আংশিক ঋণাত্মক হয়ে গেছে। আংশিক ঋণাত্মক বোঝাতে ডেল মাইনাস সাইন দিয়ে বোঝানো হয়, ঠিক আছে। যেহেতু হাইড্রোজেনের থেকে ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ চার্জটা দূরে সরে গেছে, নেগেটিভ চার্জগুলো দূরে সরে গেছে, হাইড্রোজেনটা এখন আংশিক ধনাত্মকে পরিণত হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই অণুটার মধ্যে দুটো আলাদা আলাদা পোল তৈরি হয়েছে, একটা পজিটিভ পোল, একটা নেগেটিভ পোল। যেরকম চুম্বকের দুটো আলাদা পোল থাকে, নর্থ পোল সাউথ পোল, সেরকম এই রকম যখন আলাদা আলাদাভাবে পোল তৈরি হয় তখন সেই অণুটাকে বলি আমরা ধ্রুবীয় অণু, বোঝা গেছে। তখন সেটাকে বলি আমরা ধ্রুবীয় বা পোলার, ঠিক আছে। এটার ক্ষেত্রে কিন্তু ডাইপোল মোমেন্টের মান আর জিরো হবে না, এটা নট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ অন্য কোনো মান থাকবে, নির্দিষ্ট একটা মান থাকবে, কিন্তু জিরো হবে না। কিন্তু এটার ক্ষেত্রে দেখলাম ইলেকট্রন যেহেতু মাঝখানে থেকে গেল, কোনো একদিকে শিফট হলো না, এই কারণে কিন্তু আলাদা আলাদাভাবে পোল তৈরি হতে পারলো না, এই কারণে এটাকে বলছিলাম অধ্রুবীয় বা নন পোলার, বোঝা গেছে। ব্যাস, এই ধ্রুবীয় অধ্রুবীয় ব্যাপারটা বোঝা গেল। এবার আমরা আসল টপিকে আসি। অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন, অর্থাৎ যে সমস্ত আণবিক কেলাসাকার কঠিনের ক্ষেত্রে গঠনকারী কণাগুলো হবে অধ্রুবীয় প্রকৃতির, ঠিক আছে। এখানে কি বুঝলাম আমরা তাহলে? গঠনকারী কণা অধ্রুবীয় প্রকৃতির হবে, অধ্রুবীয় প্রকৃতির হবে। যেমন এই যে এক্সাম্পলটা করলাম H2, উদাহরণ যদি বলি, এবার দেখো মনে রাখবে H2 সাধারণ অবস্থায় কিন্তু গ্যাস, তাহলে শুধু H2 এক্সাম্পলে বললে হবে না, কারণ আমরা এখানে কেলাসাকার কঠিনের কথা বলছি, তাই তো। সেই কারণে আমাদের কি করতে হবে, H2টাকে গ্যাস অবস্থা থেকে আমাদেরকে কিন্তু প্রবল ঠান্ডা করে জমিয়ে একদম কঠিন করতে হবে, তবেই সেটাকে তখন আমরা এটাকে এই এক্সাম্পলের মধ্যে দিতে পারবো। তাহলে এটার উদাহরণটা কি দিব আমরা, কঠিন H2, অর্থাৎ যে H2টাকে প্রবল ঠান্ডা করে একদম জমিয়ে কঠিন করে দেওয়া হয়েছে, তখন সেটাকে বলবো অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন। কারণ শুধু H2 বললে সেটা তো হাইড্রোজেন সাধারণত গ্যাস, তাহলে কঠিন কোথায় হলো, বোঝা গেছে। সেই কারণে আমাদেরকে উল্লেখ করে দিতে হবে কঠিন H2, কঠিন H2টা কিন্তু অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন প্রকৃতির, বোঝা গেছে। নেক্সট চলে যাচ্ছি আমরা ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন। আচ্ছা, ধ্রুবীয় অণুর এখানে যেরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম HCl, ঠিক সেরকম আরও কিছু এক্সাম্পল যদি বলি, যেমন H2O জল, তারপরে অ্যামোনিয়া NH3, এরা প্রত্যেকে কিন্তু ধ্রুবীয় প্রকৃতির, বোঝা গেছে। অর্থাৎ এদের নির্দিষ্ট ডাইপোল মোমেন্ট আছে, ডাইপোল মোমেন্টের মান জিরো নয়, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিনে। ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন, দেখো নামটা থেকেই বোঝা যাচ্ছে এক্ষেত্রে তাহলে গঠনকারী কণাগুলো কি প্রকৃতির হবে, গঠনকারী কণাগুলো ধ্রুবীয় প্রকৃতির হবে, অর্থাৎ যাদের নির্দিষ্ট ডাইপোল মোমেন্ট থাকবে, ডাইপোল মোমেন্টের মান কিন্তু জিরো হবে না। তাহলে এক্ষেত্রে কি দেখলাম আমরা, গঠনকারী কণাগুলি ধ্রুবীয় প্রকৃতির, ঠিক আছে। যেরকম উদাহরণ যদি বলি, উদাহরণ যেমন জল H2O, এবার H2O তো সাধারণ অবস্থায় তরল থাকে, তাই তো, কিন্তু আমরা যেহেতু কঠিনের কথা বলছি সেই কারণে কঠিন H2O মানে কি, অ্যাকচুয়ালি বরফটাই তো কঠিন H2O, তাই তো। তারপরে তোমার হচ্ছে কঠিন অ্যামোনিয়া, কঠিন NH3, কঠিন অ্যামোনিয়া, এরা কিন্তু ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিনের উদাহরণ। আগের পেজে আমি বললাম এই যে H2O NH3 এরা ধ্রুবীয় প্রকৃতির, ঠিক আছে। এদের কঠিন অবস্থাকে যদি নিস তারা ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন, ক্লিয়ার। এবার লাস্ট আরেক প্রকার আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাসাকার কঠিন। হাইড্রোজেন বন্ধনযুক্ত
আণবিক কেলাসাকার কঠিন। দেখো হাইড্রোজেন বন্ধন কি, এটাও তোমরা ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাতে পড়েছো, ঠিক আছে। আমরা যদি জলের অণু নিই, সাপোজ H2O, জলের স্ট্রাকচারটা তো এরকম হয়, ভি শেপ, ঠিক আছে। আমরা সাপোজ বরফের কথা বলছি, জলটা কঠিন অবস্থায় যখন বরফে পরিণত হয় তখন এই অক্সিজেনের সাথে ঠিক পার্শ্ববর্তী জলের অণুর যে হাইড্রোজেন আছে তার কিন্তু একটা উইক ইন্টারাকশন হয়, বুঝে গেছে। উইক ইন্টারাকশন মানে এই জলের অণুর অক্সিজেনের সাথে, এবার দেখো একটা জিনিস দেখো, আমি আগেই বললাম যে এরা পোলার প্রকৃতির হয়, অর্থাৎ ধ্রুবীয় হয়। এই যে বন্ধন ইলেকট্রন জোড় আছে, অক্সিজেন আর হাইড্রোজেন দুটো ভিন্ন ধরনের পরমাণু, এবং অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কিন্তু হাইড্রোজেনের থেকে বেশি। সেই কারণে অক্সিজেন কি করে, এই বন্ধনের ইলেকট্রন জোড়টাকে অনেকটা নিজের দিকে টেনে নেয়। বন্ধন যে একটা বন্ধন যে দুটো ইলেকট্রন দিয়ে তৈরি, ইলেকট্রন দুটোকে অনেকটা নিজের দিকে টেনে নেয় অক্সিজেন। সে কারণে যেহেতু নেগেটিভ চার্জকে নিজের দিকে টানছে, সে কারণে এই আংশিক ঋণাত্মক হয়ে যাবে, বোঝা গেছে। আর হাইড্রোজেনগুলো আংশিক ধনাত্মক প্রকৃতির হয়ে যাবে, ক্লিয়ার। একই রকমভাবে এই অক্সিজেনটাও আংশিক ঋণাত্মক হয়ে যাবে, এই হাইড্রোজেনগুলো কিন্তু আংশিক ধনাত্মক প্রকৃতির হবে। তাহলে এই আংশিক ধনাত্মক, এই আংশিক ঋণাত্মক, এদের মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল তৈরি হবে। এই আকর্ষণ বলটা অতটা বেশি শক্তিশালী নয়, কিন্তু এই আকর্ষণ বলটা মানে মৃদু শক্তিশালী। এটাকেই আমরা বলি হাইড্রোজেন বন্ধন, বোঝা গেছে। এটাকেই আমরা বলি হাইড্রোজেন বন্ধন। অর্থাৎ যে সমস্ত কেলাসাকার কঠিনের মধ্যে, যে সমস্ত আণবিক কেলাসাকার কঠিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকবে সেটাকেই বলবো আমরা হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাসাকার কঠিন। উদাহরণটা যেটা বললাম, জল যখন বরফে পরিণত হবে সেই বরফটার মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে, বোঝা গেছে কিনা। তাহলে এটার উদাহরণ হবে বরফ, উদাহরণ হবে বরফ। তাহলে বরফটাকে আমরা কি দেখলাম, ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিনের মধ্যেও ছিল, হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাসাকার কঠিনেও আছে। হ্যাঁ, এই হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাসাকার কঠিন হওয়ার জন্য সেটাকে অবশ্যই ধ্রুবীয় হতে হবে, বোঝা গেছে। ধ্রুবীয় ছাড়া হাইড্রোজেন বন্ধন কিন্তু সম্ভব নয়, ক্লিয়ার। ব্যাস, তাহলে আমাদের আণবিক কেলাসাকার কঠিনটা পুরোপুরি হয়ে গেল। এবার আয়নীয় কেলাসাকার কঠিন, সেটা সম্পর্কে আরেকটু বলে দিই। দেখো 2 নম্বর, আয়নীয় কেলাসাকার কঠিন। একদম দৈনন্দিন জীবনে যেটা আমরা ব্যবহার করি, নুন বা সোডিয়াম ক্লোরাইড NaCl, সেটার এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। দেখো সোডিয়াম ক্লোরাইড কি দিয়ে তৈরি, Na+ আর Cl-, তাই তো। এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে দুটো বিপরীত তড়িৎধর্মী। তাহলে এই আয়নীয় কেলাসাকার কঠিনের ক্ষেত্রে গঠনকারী কণাগুলো কিন্তু হলো এই বিপরীত আধানযুক্ত আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে কিন্তু প্রচণ্ড শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে, বোঝা গেছে। প্রচণ্ড শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বল, স্থির তড়িৎ আকর্ষণ বল। আমরা আগের পাতাতে যে হাইড্রোজেন বন্ধন দেখলাম সেটা কিন্তু দুর্বল, কিন্তু এটা দুর্বল নয়, এটা প্রচণ্ড শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বল। এই আকর্ষণ বলের জন্য কিন্তু এই Na+ Cl- গুলো খুব কাছাকাছি অবস্থান করে একদম কম্প্যাক্ট একটা স্ট্রাকচার গঠন করে। এই কারণে এরা কিন্তু প্রচণ্ড শক্ত হয়, ঠিক আছে। আমি যে বললাম তখন, সমযোজী যৌগগুলো সাধারণ অবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসীয়ই হয়। এছাড়াও তরল আর কঠিন হলে কোমল কঠিনটাই বেশি হয়। কেলাসাকার কঠিন কিন্তু কিছু কিছু ব্যতিক্রম মাত্র হয়, বোঝা গেছে। কিন্তু আয়নীয় যৌগগুলো সাধারণত কেলাসাকার কঠিনই হয়, কারণ আয়নীয় যৌগগুলো যে বিপরীত তড়িতাদান বিশিষ্ট আয়ন, অর্থাৎ ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে তৈরি, সেই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে প্রচণ্ড শক্তিশালী একটা আকর্ষণ বল ক্রিয়া করে, যেটাকে বলি আমরা স্থির তড়িৎ আকর্ষণ বল। প্রচণ্ড এই আকর্ষণ বলের জন্য কিন্তু এরা খুব কাছাকাছি অবস্থান করে, কাছাকাছি থেকে একদম পুরো একটা কম্প্যাক্ট স্ট্রাকচার গঠন করে। সেই কারণে কিন্তু এরা অত্যন্ত শক্ত হয়, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে আয়নীয় কেলাসাকার কঠিনের উদাহরণ আরও কিছু করে নিই, যেরকম NaCl, তারপরে KCl, তারপরে K2SO4, পটাশিয়াম সালফেট, এরা প্রত্যেকে আয়নীয়, হ্যাঁ, এবং এরা কেলাসাকার কঠিন। বেশিরভাগ ক্ষেত্রে আয়নীয় যৌগগুলো কেলাসাকার কঠিনই হয়, ক্লিয়ার। এবার আমরা চলে যাচ্ছি 3 নাম্বার, সমযোজী বা নেটওয়ার্ক কেলাসাকার কঠিন। সমযোজী বা নেটওয়ার্ক
কেলাসাকার কঠিন। দেখো প্রথমেই বলে দিই, এটা তো তখনই বললামই, সমযোজী বা নেটওয়ার্ক কেলাসাকার কঠিনের ক্ষেত্রে গঠনকারী কণাগুলো কি অধাতব পরমাণু। ঠিক আছে, কারণ সমযোজী যৌগ তৈরি হয় এই অধাতুর দ্বারাই, আর আয়নীয় যৌগতে অ্যাটলিস্ট একটা ধাতু থাকবেই, বাদ বাকিগুলো অধাতু থাকে। বোঝা গেছে? কিন্তু সমযোজী যৌগগুলো সব অধাতু দিয়েই তৈরি। এই কারণে সমযোজী বা নেটওয়ার্ক কেলাসাকার কঠিনের ক্ষেত্রে কিন্তু গঠনকারী কণাটা সাধারণত অধাতব পরমাণু হয়। এই অধাতব পরমাণুগুলোকে, এইটাকে নেটওয়ার্ক কেলাসাকার কঠিন কেন বলছি, কারণ নেটওয়ার্ক যেরকম আমরা জানি যে জালের মতো বিছিয়ে থাকে চারিদিকে ছড়িয়ে থাকে, ঠিক সেরকম এই ধরনের কেলাসাকার কঠিনগুলোতেও তাই হয়, যে অধাতব পরমাণুগুলো আছে সেটা পরস্পর যুক্ত হয়ে 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 বিরাট একটা নেটওয়ার্কের মতো স্ট্রাকচার গঠন করে। বোঝা গেছে কি না? এই কারণে কিন্তু এই যৌগগুলো সমযোজী হলেও অত্যন্ত কঠিন হয়, কেলাসাকার কঠিন হয়। বোঝা গেছে? সাধারণত আমরা কি জানি, অক্সিজেন, হাইড্রোজেন এরাও তো সমযোজী। এরা কি কঠিন না? এরা গ্যাস। কারণ কি, যেমন হাইড্রোজেনের যদি বলি, দুটো হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। এরকম কিন্তু পরপর 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 অনেক হাইড্রোজেন যে যুক্ত হয়ে 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 বিরাট শৃঙ্খল গঠন করছে, এরকমটা নয় কিন্তু। সেই কারণে এরা গ্যাসীয়। কিন্তু এই ধরনের কঠিন, অর্থাৎ যারা সমযোজী কেলাসাকার কঠিন, যেরকম হীরের এক্সাম্পল যদি নিই, হীরের ক্ষেত্রে যেটা বললাম, প্রত্যেকটা কার্বন পরমাণু sp3 সংকরায়িত, অর্থাৎ চতুস্তলকীয়, চারটা আলাদা আলাদা হাত থাকবে। ঠিক আছে, এই আবার আরো 4জন কার্বনের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, তারা আবার আরো 4জন কার্বনের সাথে যুক্ত থাকবে, তাদের প্রত্যেকটা আবার আরো 4টা কার্বনের সাথে যুক্ত থাকবে। এইভাবে পরপর পরপর চলতেই থাকবে। এইভাবে একটা বিশাল জালের মতো নেটওয়ার্ক একটা স্ট্রাকচার গঠন করবে। এই কারণেই কিন্তু হীরক অত্যন্ত কঠিন, আর এবং এর গলনাঙ্কটাও উচ্চমানের। বুঝা গেছে? তাহলে এই পোর্শনটা হয়ে গেল। নেক্সট আমরা চলে আসছি ধাতব কেলাসাকার কঠিন। ধাতব কেলাসাকার কঠিন। দেখো, ধাতব কেলাসাকার কঠিনের নামটা থেকে আমরা বুঝতে পারছি এখানে ধাতু রিলেটেড কিছু আছে, অর্থাৎ এক্ষেত্রে গঠনকারী কণাগুলো হলো ধাতব পরমাণু। বোঝা গেছে? এই ধাতব কেলাসাকার কঠিন পড়তে গিয়ে আমাদেরকে একটা মডেল পড়তে হবে, সেটা হচ্ছে ইলেকট্রন সি মডেল বা ইলেকট্রন সমুদ্র মডেল। সেই ব্যাপারটা কি ভালো করে বোঝো। ইলেকট্রন সমুদ্র মডেল, সাপোজ আমরা একটা ধাতু নিচ্ছি, মডেল হয়ে গেল, এটা মডেল হবে। দেখো, সাপোজ আমরা একটা এক্সাম্পল নিচ্ছি অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়াম সাধারণত কি করে, অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 13, তার মানে 13টা ইলেকট্রনও আছে, প্রোটন 13টা ইলেকট্রনও আছে। অ্যালুমিনিয়াম কি চায়, 3টে ইলেকট্রন ত্যাগ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে, অর্থাৎ অ্যালুমিনিয়াম 3+ গঠন করে আর 3টে ইলেকট্রন ছেড়ে দেয়। বোঝা গেছে কি না? এটা জাস্ট একটা আমরা এক্সাম্পল নিলাম। এরকম ধরো যে অ্যালুমিনিয়ামের মধ্যে এরকম কিন্তু প্রচুর প্রচুর কোটিরও বেশি অ্যালুমিনিয়াম পরমাণু আছে, প্রত্যেকে 3টে করে ইলেকট্রন ছাড়বে। তাহলে সব ইলেকট্রনগুলো জমা হয়ে 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 কিন্তু ইলেকট্রনের একটা সমুদ্রের মতো গঠন করবে। বোঝা গেছে কি না? প্রচুর ইলেকট্রন জমে যাবে, একদম ইলেকট্রনের কিন্তু একটা সমুদ্রের মতো আমরা কল্পনা করে নিতে পারি। আর সেই ইলেকট্রন সমুদ্রতে এই ক্যাটায়নগুলো, অর্থাৎ অ্যালুমিনিয়াম 3+ গুলো কিন্তু গ্রথিত অবস্থায় থাকবে এর ভেতরে। বোঝা গেছে কি না? তাহলে প্রচুর ইলেকট্রনগুলো একসাথে জমাট বেঁধে 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 একটা সমুদ্রের মতো গঠন করলো, আর সেই ইলেকট্রনের সমুদ্রের মধ্যে এই ক্যাটায়নগুলো ঢুকে আছে গ্রথিত অবস্থায়। বোঝা গেছে কি না? এটাই হচ্ছে ইলেকট্রন সি মডেল। তাহলে দেখো, এরা যেহেতু ক্যাটায়নে কি, ক্যাটায়নটা পজিটিভ, অবশ্যই পজিটিভ, তাই তো? ক্যাটায়ন ইলেকট্রনের তুলনায় প্রোটনের সংখ্যা বেশি থাকবে, সে কারণে তো পজিটিভ। আর ইলেকট্রনটা সাধারণত নেগেটিভ হয়। তাহলে এই ইলেকট্রন যেটা নেগেটিভ চার্জ বিশিষ্ট আর এই ক্যাটায়ন যেটা পজিটিভ চার্জ বিশিষ্ট, তাদের মধ্যে একটা আকর্ষণ বল তো থাকবে। এই ইলেকট্রন এবং ক্যাটায়নের মধ্যে যে আকর্ষণ বলটা থাকে সেটাকেই বলা হয় ধাতব বন্ধন। তাহলে ধাতব বন্ধনটা কি বোঝা গেল? ধাতব বন্ধনটা হচ্ছে এই যে ইলেকট্রন সমুদ্রে ইলেকট্রন, নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন এবং পজিটিভ চার্জ বিশিষ্ট ক্যাটায়নের মধ্যে যে আকর্ষণ বলটা ক্রিয়া করে সেটাকেই আমরা বলি ধাতব বন্ধন। ঠিক আছে? তাহলে আজকের প্রথম ক্লাস এতটা পর্যন্তই থাক। তারপরে নেক্সট ক্লাসগুলোতে আমরা এক এক করে পরপর করে টোটাল চ্যাপ্টারটাই কিন্তু শেষ করব। ঠিক আছে? যতটা যা পড়ালাম এনাফ, এইচএসের জন্য এনাফ, এতটা ভালো করে পড়বে তাহলেই হবে। এবার নেক্সট দিন থেকে পরপর করে আমরা পদার্থের কঠিন অবস্থাটা শেষ করব। ঠিক আছে? তাহলে আজকে এতটাই থাকলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।